চট্টগ্রামের ভাষা শুনলে নাকি আবারও ভাষা আন্দোলন করতে ইচ্ছে করে। চট্টগ্রামের ভাষা শুনলে নাকি তাদের বমি পায়। চট্টগ্রামের ভাষা নাকি খুবই অর্থাৎ কঠিন একটা ফ্ল্যাশব্যাক। ঈদের পর থেকে তেমন কোথাও যাওয়া হয়নি, অর্থাৎ শুধু বাবার বাড়িতেই গিয়েছিলাম আর কোথাও যাইনি। আর ভাবলাম আজকে একটু ঘুরতে যাব, আপনাদের ভাইয়াকে বলছিলাম। আর তাই আমি ঝটপট করে রেডি হয়ে নিচ্ছিলাম আর এখন মেকআপ করতে বসে গিয়েছি। গতকালকে ফেসবুকে আমাদের চট্টগ্রামের একটা ভাইয়াকে, অর্থাৎ চট্টগ্রামের ভাষায় কথা বলাতে একটা ভাইয়াকে একজনে কমেন্ট করেছিল চট্টগ্রামের ভাষা শুনলে নাকি তার ভাষা আন্দোলন করতে ইচ্ছে করে, অর্থাৎ চট্টগ্রামের ভাষা নাকি অর্থাৎ খুবই কঠিন একটা ভাষা। হ্যাঁ, চট্টগ্রামের ভাষা কিন্তু খুবই কঠিন একটা ভাষা, কিন্তু আমাদের চট্টগ্রামের ভাষা নিয়ে অর্থাৎ অপমানজনক একটা কথা না বললেই পারত। আর কথাটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ভাষাটা আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে আমি আজকে একটু শেয়ার করছি। আমাদের চট্টগ্রামের ভাষাটা হচ্ছে এমন: আমার প্রিয় বদ্দারা আফারা অনেরা সবাই বেগুন কেন আসন, আশা করি ওনারা বেগুন ভালো আসন। আসলে আরগো চট্টগ্রামে মানুষ আসলে অনেক সহজ সরল। আমাদের চট্টগ্রামের মানুষের মনকান কিন্তু অনেক বড়। আর যারা আরগো চট্টগ্রামের মানুষের লগে মিশন তারা তো ওনারা বেগুনই জানন আরগো চট্টগ্রামের মানুষের দিলখান কত বড়। আসলে অনেক কানা চাইলে দেখতে হারবেন আরগো চট্টগ্রামে কী নেই। পাহাড় চাইবেন হিয়নো আছে, সমুদ্র চাইবেন হিয়নো আছে, বেগিন আছে আরগো চট্টগ্রামে দেখার মতো। অর্থাৎ আরগো সব থেকে বড় আকর্ষণ হলো আমাদের চট্টগ্রাম বন্দর, যা আপনারা সবাই জানেন। আরগো চট্টগ্রামের বন্দরের মাধ্যমে অর্থাৎ দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম হয়। আপনারা কানা চাইলে দেখতে পারবেন যারা অন্যান্য দেশের মানুষ আছে আরগো চট্টগ্রামে কিন্তু ঘুরতে গিয়ে। আর সব থেকে বড় কথা হইল আরগো চট্টগ্রামে কক্সবাজারের মতো একটা বিখ্যাত সমুদ্র সৈকত আছে। কিন্তু আমাদের চট্টগ্রাম মানুষের মনটা কিন্তু অনেক বড়, আর আমাদের চট্টগ্রাম মানুষ কিন্তু অনেক অতিথিপরায়ণ। আর আমি আজকে অল্প কিছু চট্টগ্রামের ভাষা কথা বলেছি শুধু আমার ইউটিউব পরিবারের আপুরা যারা চট্টগ্রামের ভাষা অর্থাৎ চিনে না, বা আমাদের ভাষা যারা অর্থাৎ জানে না আমাদের চট্টগ্রামের ভাষা, তাদের উদ্দেশ্যে প্লিজ যদি আমার ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি মূলত একেবারে অরিজিনাল চট্টগ্রামের ভাষা বলতে পারি না। মূলত অরিজিনাল চট্টগ্রামের ভাষা আমার আমার মামি বলতে পারে খুবই সুন্দর করে। আমি বারবার অর্থাৎ ওনার কাছ থেকে শিখে নেব ভাবতে ভাবতেও কিন্তু সময় হয়ে ওঠে না। তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে আমরা যেখানে থাকি, আমরা যে জায়গায় থাকি, অর্থাৎ আমাদের জন্মস্থান বলেন, আমাদের এলাকা বলেন, ওইসব জায়গার ভাষা কিন্তু আমাদের অর্থাৎ মায়ের ভাষা, মাতৃভাষা বলেন। পৃথিবীর কোনো দেশের মানুষকে তার ভাষা নিয়ে ট্রল করা, তার ভাষা নিয়ে অপমানজনক কথা আসলে আমি মেনে নিতেই পারছি না। আর এটা চট্টগ্রামের ভাষা বলে তেমন কোনো কথা না। আপনি যদি আদার্স অন্যান্য দেশের ভাষা হয়ে থাকেন, রংপুর, বরিশাল, অর্থাৎ ঢাকা, অর্থাৎ নোয়াখালীর সব জেলার মানুষের ভাষা অর্থাৎ তার নিজ নিজ জায়গা থেকে সবাই সবার মতো করে শ্রদ্ধা করবেন। কোনো দেশের ভাষা কিন্তু খারাপ না, সবার জায়গা থেকে সবার ভাষা কিন্তু সবার মতো করে সুন্দর। আপনি হয়তো বুঝতে পারেন না, সেই জন্য চট্টগ্রামের ভাষা আপনার কাছে হয়তো কঠিন মনে হচ্ছে, কিন্তু যারা বুঝতে পারে তাদের কাছে চট্টগ্রামের ভাষা খুবই সুন্দর একটা ভাষা। আর যারা চট্টগ্রাম মানুষের সাথে মিশেছেন তারাও তো জানেন চট্টগ্রামের মানুষরা কেমন বা অন্যান্য দেশের মানুষরা কেমন। আমি কিন্তু কোনো দেশের মানুষকে ছোট করে কথা বলছি না, শুধু সে ভাইয়ার অর্থাৎ কমেন্টের উত্তরটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আচ্ছা, যাই হোক। আর এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে রেডি হয়ে গিয়েছি। আর আজকে আমি এই ড্রেসের সাথে এই দুলটা পরেছি। আর আমাকে আজকে কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আসলে ঈদের পর থেকে তেমন কোথাও যাওয়া হয়নি, শুধু বাবার বাড়িতে গিয়েছিলাম। আসলে আমাদের সবাই আছে কিন্তু যাওয়ার মতো পরিস্থিতি নেই। আর আজকে আপনাদের ভাইয়াকে বলছিলাম চলো একটু ঘুরতে যাই, ঈদের সময় তো তেমন কোথাও যাওয়া হয়নি। অনেকের চাচা, মামা, খালা, খালু সবাই আছে, কিন্তু আমার ছেলের সব থেকেও নেই। আচ্ছা, যাই হোক। আর আমার ছেলের উদ্দেশ্যে একটু ঘুরতে যাব ছেলেকে নিয়ে, যেহেতু আমার ছেলে ঈদের পরে নানু বাড়িতে ছাড়া আর কোথাও যায়নি। অর্থাৎ তার চাচা, চাচি সবাই আছে, সবাই সবার মতো অর্থাৎ সবাই আছে, কিন্তু কোথাও তেমন একটা যাওয়া হয়নি। দাদা দাদি সবাই আছে, কিন্তু তেমন কারো কাছে সে যায়নি।
আচ্ছা যাই হোক, যাওয়ার মতো পরিস্থিতি নেই সেজন্য যাওয়া হয়নি। আর আপনারা তো আমার অনেক ব্লগেই শুনেছেন, আসলে কেন যায়নি সেটা হয়তো আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। আর এই যে ফাইনালি আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি। আর আমাকে মেরুন কালারের ড্রেসে কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই তো আমি আজকে এই ড্রেসটাই পরেছি। আর এই ড্রেসটা অনেক দিন ধরে পরা হয়নি, অর্থাৎ আজকে ভাবলাম একটু পরে নিই। আর ফাইনালি রেডি হয়ে গিয়েছি। আর আপনাদের ভাইয়া তো খুবই তাড়া দিচ্ছিল, আমরা কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন প্রায় বিকেল 2টার মতো বাজতেছে। আর বেরোতে যাব, আর পরে দেখতে পাচ্ছিলাম বাইরে প্রচণ্ড রোদ, তাই একটু লেট করে বেরোতে চাচ্ছিলাম আর কি। আস্তে আস্তে রেডি হচ্ছি, রোদের জন্য একেবারে বেরোতে ইচ্ছে করছে না। আর বাইরে যেহেতু প্রচণ্ড রোদ, তাই একটু সানগ্লাসটা নিয়ে নিয়েছি। আর রোদের মধ্যে একেবারে তাকানো যায় না সেজন্য। আর মেকআপটা তো একেবারে গলে গলে পড়ে। আচ্ছা যাই হোক, যারা আমরা মেকআপ করি তারা তো অবশ্যই জানি। আর এই তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। রোদের জন্য অপেক্ষা করতে করতে পরে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে, তাই আপনাদের ভাইয়া কিন্তু আমাকে তাড়া দিয়ে বের করে নিয়ে চলে এসেছে। আর এই যে এখন আমরা গাড়িতে করে যাচ্ছিলাম। আর দেখেন ভাইরে ভাই, এত গরম এত রোদ কি বলবো, একেবারে রোদের কারণে আলু সিদ্ধ হয়ে যাচ্ছি। অর্থাৎ ঘামের কারণে যে মেকআপগুলো ঘেমে ঘেমে পরে আলু সিদ্ধ হয়ে যাচ্ছিলাম। আর এই তো ফাইনালি আমরা চলে এসেছি। আর প্রচণ্ড রোদ দেখতেই তো পাচ্ছেন। আর এই যে কোথায় এসেছি আপনারা তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন, ওই যে বলেছিলাম ছেলেকে আনন্দ দেওয়ার জন্য একটু ঘুরতে এসেছি। আর এই তো ফাইনালি আমরা চলে এসেছি চট্টগ্রাম চিড়িয়াখানায়। আর আজকে আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো আমরা আমাদের মতো করে। আচ্ছা যাই হোক, আর এই তো অর্থাৎ ঢুকেই দেখতে পাচ্ছিলাম এদিকে, অর্থাৎ কিছু জিনিস রাখা ছিল। আসলে কত বড় বড় বাঘ, কত বড় বড় অর্থাৎ প্রাণী দেখলে কিন্তু গা শিউরে ওঠে। আমার কিন্তু চিড়িয়াখানাতে আসতে তেমন একটা ভালো লাগে না, তারপরেও ছেলের জন্য আসতে বাধ্য হয়েছি। আর ছেলেদেরকে কিন্তু প্রাণীদের সম্পর্কে একটু ধারণা থাকা উচিত। আর এই যে এখানে একটু ময়ূর দেখা যাচ্ছিল। আর এই যে দেখেন আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এখন কিন্তু আমরা খুবই আর্লি চলে গিয়েছি, এখনও কিন্তু তেমন একটা মানুষের ভিড় ছিল না। আর মানুষের ভিড় ছিলই, কিন্তু এদিকে একটু হালকা অর্থাৎ জনসমাগম একটু কম ছিল, সেজন্য আমি এদিকে একটু শ্যুট করে নিচ্ছিলাম, যেহেতু এদিকে তেমন কোনো মানুষ ছিল না সেজন্য। আর প্রচণ্ড গরমে আপনাদের ভাই আমাকে জিজ্ঞেস করছিল আইসক্রিম খাবে কি না, আমি তাড়াতাড়ি হ্যাঁ বলে দিয়েছি, খাবো খাবো বললাম, কারণ যে গরম পড়তেছে। আর এই আইসক্রিমগুলো 10 টাকায় এখনও বিক্রি করে। আর আপনারা তো অনেকেই জানেন আমি কিন্তু 10 টাকার জিনিস খেতে খুবই পছন্দ করি, কারণ ভাইরে ভাই আমি তেমন বড় লোক না, আমি আমার সাধ্যের মধ্যে সব কিছু খাই। তার মানে এটা না যে আমি কিন্তু অর্থাৎ এর চাইতে বেশি প্রাইজেরও আইসক্রিম খাই না, সব কিছু খাই, কিন্তু আমি কোনো কিছুকে অবহেলা করি না। আর এই যে 5 টাকার জিনিস বলেন 10 টাকার জিনিস বলেন। আর এই তো ফাইনালি আরও ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু ঘুরতে এসেছি যতই গরম পড়ুক না কেন ঘুরতে তো হবেই। আর এদের বাপ ছেলেকে আর পাইকে, বাপ ছেলে কিন্তু ঘুরতে চলে গিয়েছে, তাদের দেখা সাক্ষাৎ আমি পাচ্ছি না, তারা কিন্তু ঘুরছে তো ঘুরছে। ছোটোবেলায় শিশুদেরকে আসলে চিড়িয়াখানা আনলে অনেক কিছু শেখানো যায়, এখানে অনেক সুন্দর সুন্দর প্রাণী আছে যেগুলোকে ওদেরকে নিজের চোখে দেখিয়ে তাদের অর্থাৎ পরিচয় করিয়ে দেওয়া যায়। আর এই যে এখানেও আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে ফাইনালি চোখে পড়লো ইয়া মোটা কত বড় একটা সাপ, এই যে দেখেন। আর সাপ দেখে তো আমার কাছে প্রচণ্ড কি বলবো ভয় লাগছিল। আর এটা দেখতে পাচ্ছেন কাচের জারের মধ্যে সাপটা রাখা ছিল। আমি ভাবছিলাম যদি কাচের জারের মধ্যে সাপটা রাখা না হতো তাহলে কিন্তু আমরা এতগুলা মানুষ এখানে কিন্তু ভিড় করতে পারতাম না, এখানে কিন্তু ঘুরে ঘুরে দেখতেই পারতাম না। আর এই যে একটু লক্ষ্য করলে দেখেন কত বড় সাপ, আর দেখেন তার দেখেন হাইটটা কত লম্বা ছিল। আসলে আমি তো দেখে আমার কাছে প্রচণ্ড ভয় লাগছিল। আর কালারটা দেখেন, আসলে এটা যদি রিয়েলিটিতে থাকতো তাহলে কিন্তু, অর্থাৎ রিয়েলিটি বলতে এটা তো অবশ্যই রিয়েলিটিতে আছে, কিন্তু যদি গ্লাসের মধ্যে না থাকতো তাহলে পরিস্থিতিটা কেমন হতো বলেন তো, ভাবলেই গাটা কেমন যেন শিউরে উঠে, তাই না? আচ্ছা যাই হোক, তারপরেও বাচ্চাদেরকে এটা পরিচয় করিয়ে দেওয়া। আর চিড়িয়াখানাতে আসলে কিন্তু বাচ্চাদের মেধাটা একটু বিকাশ হয়, সেটা আমরা সবাই জানি।
আর এই যে ফাইনালি এদিকে চলে আসছি ঘোরার জন্য। আর এদিকেও ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু এদিকে তেমন একটা লোক ছিল না, তাই আমি এদিকে একটু ফাঁকা ছিল। আর এই যে এখানে কিছু হরিণ ছিল। আর দেখেন খুবই সুন্দর সুন্দর কাঁঠাল, মাশাল্লাহ মাশাল্লাহ, কাঁঠালগুলো খুবই সুন্দর ছিল। আসলে এই কাঁঠালের মালিকগুলা কারা আসলে আমি ভাবলে আমার হাসি পাচ্ছে। আচ্ছা যাই হোক, এগুলো হয়তো এখানকারই। আর এই যে দেখেন, আর এখানে হচ্ছে একটা জেব্রা ছিল, আর এটাকেও দেখতে খুবই সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছিল আমার আজকের ভিডিও, প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এই যে আমি তো বাদাম খাওয়াচ্ছিলাম, পারছিলাম না, আর আপনাদের ভাই আমাকে শিখিয়ে দিচ্ছিল, আমি তারপরও পারছিলাম না, আমার কাছে খুবই ভয় লাগতেছিল। আর এই যে জিলানও ওইদিকে বাদাম খাওয়ানোর জন্য চলে এসেছে। আর ওরা বাপ ছেলে তো বাদাম খাইয়েছিল। আর এই যে আমি এসেছিলাম, কিন্তু কিছুতে আমার অর্থাৎ ইচ্ছে করছিল না তাকে আমি বাদাম খাওয়াই, আমার কাছে খুবই ভয় লাগছিল প্রচণ্ড রকমের। যাই হোক, তাই আমি আর বাদাম খাওয়াতে পারিনি। আর এই যে এদিকে দেখেন ওরা বাপ ছেলে বানরকে বাদাম খাওয়াচ্ছিল, আর জিলানও খাওয়াবে বলছিল, কিন্তু ও কিছুতে লাগ পারছিল না, বাদরকে একদম কাছেই পাচ্ছিল না। আর দেখেন বানরে খুব সুন্দর করে হাত আগাচ্ছিল, আমার এই জিনিসটা দেখে খুবই ভালো লাগছিল। আর দেখেন আপনাদের ভাইয়া যখনই অর্থাৎ বাদামটা দিবে তখনই বানরটা কি সুন্দর করে ধরে নিয়েছিল। আর এই যে দেখেন আরও খুবই সুন্দর করে হাত বাড়াবে বানরটা। আসলে বানরটা অর্থাৎ আচরণে একদম মানুষের মতো ভঙ্গিমা করে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর যারা জানেন তারা তো জানেন বানরের আচরণ ঠিক একদম মানুষের মতোই। আর এই যে দেখেন খুবই সুন্দর করে হাত বাড়াচ্ছিল। আচ্ছা যাই হোক, আর এদিকে জিলান তো মহা খুশি বানরকে অর্থাৎ বাদাম দিতে পেরে। আর এই যে এদিকে চলে আসছি দেখেন কিছু রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য, অর্থাৎ বাঘ দেখার জন্য। দেখেন খুবই সুন্দর সুন্দর দুইটা বাঘ ছিল। আসলে বাঘটা দেখতে সুন্দর লাগলেও কিন্তু এটা খুবই হিংস্র একটা প্রাণী। বাঘ খুবই হিংস্র প্রাণী, সেটা তো আমরা জানি। দেখেন তারা কিন্তু একই সাথে ছিল। আর এদিকে দেখেন একটা বাঘ এদিকে এদিকে ঘোরাঘুরি করছিল। আর দেখেন আমার তো খুবই ভয় লাগছিল। আসলে কতগুলো খাঁচার মধ্যে তালা দিয়েছে সেটা তো আসলে বলা মুশকিল, আমি তো তালাগুলো দেখে খুবই অবাক হচ্ছিলাম। আসলে মূলত এতগুলো তালা দিয়েছে যেহেতু বাঘগুলো বেরোতে না পারে, সেজন্য বেরোলে সমস্যা হবে সেজন্য। আর এই যে দেখেন এদিকে আমরা নিচের দিকে যাচ্ছিলাম সবাই মিলে, আমরা তিনজন মাশাল্লাহ আমরা একটু নিচের দিকে যাচ্ছিলাম, অর্থাৎ একটু নিচে ঘোরাঘুরি করার জন্য অর্থাৎ নিচে আরও অনেক খেলনা আছে, যেহেতু ছেলেকে নিয়ে এসেছি ঘোরাঘুরি করাচ্ছিলাম। আসলে নিচে অর্থাৎ অনেকগুলো দোলনা ছিল, সেখানে যাচ্ছিলাম, এর আগেও এসেছিলাম যেহেতু জিলানকে ওখানে নিয়ে গিয়েছি। আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আসলে প্রচণ্ড গরমে আর খুবই অস্থিরতা ভাব, তারপরেও ঘুরতে এসেছি, না ঘুরেতে চলে যাওয়া যায় না। আর এই যে দেখেন এখানে একটা পাখি দেখছিলাম। আর এই যে দেখেন এখানে হাঁটছিলাম, এখানে একটু ছায়া ছিল, খুবই ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল এখানে। আর এখানে একটু স্পেস খালি ছিল, তাই আমি একটু বসলাম, বসে আসলে একটু রিল্যাক্স করছিলাম। আপনাদের ভাই আর জিলান ওদিকে চলে গেছে অর্থাৎ খেলার জন্য দোলনার মধ্যে, অর্থাৎ যাবে ওরা। আর আমি এদিকে অর্থাৎ ফাঁকা পেয়ে একটু বসে পড়েছি। আর এই যে আমিও এখন চলে যাচ্ছিলাম তাদের কাছে, যেহেতু তারা ওইদিকে গিয়ে বসেছে, আর জিলান যেহেতু দোলনায় দোল খাচ্ছিল সেজন্য। আর আমি চলে এসেছি এদিকে আপনাদের ভাইয়ার কাছে। আর এই যে ফাইনালি দুজন একসাথে বসে বসে অর্থাৎ মজা করছিলাম আর গল্প করছিলাম। আর আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমরা যদি ছোট হতাম তাহলে আমরা দোলনায় দোল খেতে পারতাম। আচ্ছা যাই হোক, অনেক মজা করছিলাম আর কি, দুজন বসে গল্প করছিলাম। আসলে সব সময় তো এইসব জায়গায় আসা হয় না, আর এসব জায়গায় আসলে আসলে অনেকক্ষণ সময় কাটাতে ইচ্ছে করে, কিন্তু কি করব, আমাদের বাসা যেহেতু দূরে, আমাদের তো সময় করে বেরিয়ে পড়তে হবে। আর এই যে দেখেন এদিকে জিলান দোলনায় দোল খাচ্ছিল, আর এখানে অনেক বাচ্চারা ছিল, শুধু জিলান না, সবাই কিন্তু এখানে দোলনায় বসে বসে দোল খাচ্ছিল। আর এই যে দেখেন এখানে আমি আর আপনাদের ভাইয়া হাত ধরাধরি করে দুজনে কিন্তু কিছুক্ষণ নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলাম। আর এখন দেখেন এখানে কয়টা বাজতেছিল, আর এখন প্রায় 4:30টার মতো বাজতেছিল। আর একটু পরে ভাবছি বেরিয়ে যাব সেজন্য। আর এই যে এখানে আমি একটু ঝালমুড়ি খাচ্ছিলাম, আপনাদের ভাইয়া আসার সময় একটু ঝালমুড়ি নিয়ে আসছিল আমার জন্য। আর ঝালমুড়িগুলো খেতে অনেক মজাদার ছিল। আর এখানে আস্তে আস্তে ঝালমুড়িগুলো একেবারে সফট অর্থাৎ নরম হয়ে গিয়েছে, যে ঝালমুড়িগুলোর অর্থাৎ টাটকা যে স্বাদটা সেটা পাওয়া যাচ্ছিল না, যেহেতু অনেকক্ষণ ধরে আমরা ঘোরাঘুরি করেছি। তারপর ফাইনালি আমরা এখন যেহেতু খেতে বসেছি, তারপর যেহেতু এখানে কোনো অর্থাৎ লোকজন ঢুকতে দেয় না,
নিষেধ আছে, সেজন্য খাবার বাইরে থেকে কিনে নিয়ে আসছি। আর যেহেতু গরম পড়ছিল সেহেতু তো ঠান্ডা জিনিসই খেতে ইচ্ছে করছিল বারবার। আর এই যে এখানে আমি ঝালমুড়িটা খাচ্ছিলাম। আর কোথাও আসলে কিন্তু আমার 5 টাকা 10 টাকা দামের জিনিসগুলো আমার বেশি খাওয়া হয়, আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে ছোটোবেলায় ফিরে যেতে কিন্তু খুবই একটা ভালো লাগা কাজ করে। আমি না, আমরা যারা আছি সবাই কিন্তু ছোটোবেলার স্মৃতিটা কিন্তু সবাইকে খুবই কাছে টানে। অর্থাৎ আমরা যারা বিবাহিত আছি, ছেলে হোক মেয়ে হোক, সবাই কিন্তু ছোটোবেলায় কিছু কিছু স্মৃতি যেগুলো আসলে খুবই ভোলা সম্ভব না আমাদের, অর্থাৎ মনের মধ্যে গেঁথে থাকে। ছোটোবেলায় আমরা সব সময় এভাবে 5 টাকা 10 টাকার ঝালমুড়ি খেতাম, 10 টাকার আইসক্রিম খেতাম, 2 টাকার চকলেট খেতাম, 5 টাকার চকলেট খেতাম, এগুলোই খেতাম। আর এই যে ফাইনালি এখন প্রচণ্ড গরম পড়তেছিল, যেহেতু আমি এখানে একটা জুস নিয়েছি আর জুসটা খুবই ঠান্ডা ঠান্ডা ছিল। আর আমি এখন একটু জুসটা খাবো। আর আপনাদের ভাইয়া ফান্তা অর্ডার করেছিল, আমি তো ফান্তা খাবো না, আমি জাস্ট এই জুসটাই খাবো। আমার কাছে ঠান্ডা ঠান্ডা, অর্থাৎ এই জুসটা আমার কাছে খুবই ভালো লাগে। কারা কারা গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জুস খেতে পছন্দ করেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আসলে যেহেতু গরম পড়তেছে, গরমের মধ্যে ঠান্ডা ছাড়া কোনো কিছুই খেতে ইচ্ছে করছিল না। আর চা কফি তো একদমই না। আর এ গরমের মধ্যে কিন্তু ফুচকাও খেতে ইচ্ছে করছে না, বারবার ইচ্ছে করছিল ঠান্ডা পানি খাই আর ঠান্ডা কিছু খাই। আচ্ছা যাই হোক, এই ঠান্ডা জিনিসটা খেয়ে আমার যেন কলিজাটা একেবারে ঠান্ডা এবং শীতল হয়ে গিয়েছিল, যেহেতু প্রচণ্ড রোদ ছিল। আসলে আমরা বাসা থেকে দুপুরের লাঞ্চ করে তারপরে বেরিয়েছি, সেজন্য আর দুপুরের লাঞ্চ বাইরে করা লাগেনি। আমরা অর্থাৎ 2টা করে বেরিয়েছি। আর এখন প্রায় 4:30টার মতো বাজতেছে, আপনারা তো দেখতে পেয়েছেন। আর কিছুক্ষণ ঘোরাঘুরি করব, দেন সন্ধে হওয়ার আগে আমরা বেরিয়ে পড়ব এখান থেকে, যেহেতু আমাদের বাসাটি একটু দূরে আছে সেজন্য। তাই একটু এখন রিল্যাক্সে একটু নাস্তা করে নিচ্ছিলাম হালকা পাতলা। আর এই যে এখানে ঘোড়া দেখা যাচ্ছিল, দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আসলে এখানে যে একটা অর্থাৎ স্মেল ঘোড়ার, আর এই যে দেখেন এই ময়লাগুলো, আর আমার কাছে তো খুবই বাজে লাগছিল। আর এই যে দেখেন এদিকে টিয়া পাখি ছিল। আসলে চারিদিকে যেহেতু অনেক পরিষ্কারও ছিল, কিন্তু পশু পাখির যে একটা অর্থাৎ আবর্জনা, সেগুলোর কারণে খুবই বেড একটা স্মেল বেরিয়েছিল। যাই হোক, আর এই যে জিলানের দিকে টিয়া পাখিকে বাদাম খাওয়াবে, ওর তো কাজ হচ্ছে শুধু সমস্ত পাখিকে বাদাম খাওয়ানো, অর্থাৎ সবাইকে বাদাম খাওয়ানো। আর এই যে দেখেন বাদাম খাওয়ানোর জন্য একেবারে খাঁচার মধ্যে উঠে গিয়েছে। আসলে যারা চিড়িয়াখানায় আসেন তারা কিন্তু প্রাণীদের থেকে সাবধানতা অবলম্বন করবেন, এটা সবাই মাথায় রাখবেন। বাচ্চাদেরকে কিন্তু চোখে চোখে রাখবেন, কারণ যতই খাঁচায় বন্দি করুক না কেন, তারা যেন খাঁচার ভেতরে হাত না দেয়। আর এই যে আমরা এখানে হাঁটছিলাম, আর এদিকে একটা উপরে একটা পাহাড় আছে, আর এটা হচ্ছে সে পাহাড়ের সিঁড়িটা দিয়ে আমরা অল্প কিছুক্ষণ দূরে অর্থাৎ যাচ্ছিলাম। অল্প কিছুক্ষণ উপরে উঠবো, আর বেশিক্ষণ উপরে উঠবো না। আর এই তো ফাইনালি আমরা আর উঠবো না। আসলে অনেক উপরে, এত উপরে উঠতে গেলে আমি কিন্তু হাঁপিয়ে যাব। আর এই যে দেখেন কত উপরে, একেবারে উপরে একটা পাহাড় আছে, এদিক দিয়ে যাওয়া যায়, দেন অপোজিটে একটা সিঁড়ি আছে, ওদিকে নামা হয়। যাই হোক, আমরা আর ওদিকে যাব না, আমরা এতটুকুতে আমাদের এনাফ। আর এখন আমরা অর্থাৎ নেমে যাব এই সিঁড়ি থেকে, নেমে আর বাকি যেগুলো আছে ওই জিনিসগুলো দেখব। আর এই যে দেখেন এদিকে খুবই সুন্দর এক জোড়া টিয়া পাখি, অর্থাৎ খুবই সুন্দর লাগছিল, খুবই সুন্দর জুটি, দেখতে খুবই ভালো লাগছিল। এরকম সুন্দর জিনিস দেখলে মনও ভালো হয়ে যায়। আর আমি এখানে ওদেরকে দেখছিলাম। প্রিয় আপু ভাইয়ারা, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিওটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।